নিকোলাস এম্পায়ার। রাইট, শুনছেন সবসময় হরর নাইট, আর ঘড়িতে সময় রাত 11:59। হরর নাইটের স্পেশাল ইমেল এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজিব, এবং সেই সাথে সাউন্ডে রয়েছেন রিফাত। আমরা সবাই হরর নাইটের লাস্ট এপিসোডটাতে অনেক মজা করেছি, বাট আজকে আমাদের সঙ্গে লিসেনারদের পাঠানো অনেকগুলো নতুন স্টোরি রয়েছে। আমরা তাদের ঘটনাগুলো শুনবো, আপনাদের পাঠানো কমেন্টসগুলো আমরা পড়ব। শুরুতেই আমাদের সঙ্গে কানেক্টেড হওয়ার নিয়মটি জানিয়ে দিই। আমাদের ফেসবুক পেজ হরর নাইটের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেখানে আজকের পর্ব নিয়ে একটি পোস্ট করা আছে, আপনি চাইলে সেখানে কমেন্ট করতে পারেন। এছাড়া আপনি আমাদের ইনবক্সেও মেসেজ করতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো horrornight731@gmail.com। আপনি চাইলে আমাদেরকে ইমেলও করতে পারেন। এছাড়াও আপনি আমাদেরকে ডিরেক্টলি মোবাইল SMS করতে পারেন। আমাদেরকে SMS পাঠানোর নিয়মটি বলে দিচ্ছি। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন HN, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন, এবং স্পেস দিয়ে আপনার SMSটি লিখে পাঠিয়ে দিন 0199985061004 এই নাম্বারে। এনিওয়েজ, প্রতি সপ্তাহেই অসংখ্য ইমেল পাই আমরা আপনাদের কাছ থেকে, এবং আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করি এই ব্যাপারটা, কারণ আপনারা ইমেল পাঠান বলেই আমাদের এখানে আমরা নতুন নতুন গেস্ট পাই, আমরা নতুন নতুন ঘটনা পাই, এবং সেই ঘটনাগুলো আপনাদেরকে উপহার দিতে পারি। তো আজকেও আমরা শুরু করব আপনাদের পাঠানো বিশেষ কিছু ইমেল স্টোরি দিয়ে। আমি জানি আপনাদের মধ্যে বেশিরভাগ যারা ইমেল করে থাকেন তারা সবাই চান স্টুডিওতে এসে আপনার এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করার জন্য। তারপরেও নানা ব্যস্ততার কারণে অনেক সময় দেখা যায় স্টুডিওতে এসে সেই ঘটনাগুলো শেয়ার করার মতো অপশন থাকে না। বাট যে ঘটনাগুলো আমাদের খুব বেশি ভালো লেগে যায় এবং আমরা চাই যে আপনারা স্টুডিওতে এসে শেয়ার করলে আরও বেশি ভালো হতো, তারপরেও এই ঘটনাটা না শেয়ার করলেই না, এরকম ঘটনাগুলো আমরা পড়ে শোনাই। চেষ্টা করব আপনাদেরকে আরও বেশি করে স্টুডিওতে নিয়ে আসার, এবং চেষ্টা করব আপনাদের কাছে গিয়ে আপনাদের ঘটনাগুলো সরাসরি সংগ্রহ করার। আজকের কোন ঘটনা ভালো হচ্ছে সেটা আপনি জানাতে পারেন, আবার কোন ঘটনা ভালো হচ্ছে না সেটাও জানাতে পারেন। আপনাদের এক্সপেকটেশন কি সেসব কিছু নিয়ে আমাদেরকে লিখতে পারেন। সেই সাথে আমি আরেকবার বলি, আপনারা যারা আমাদেরকে ইমেল করবেন, আপনি যেখান থেকে ইমেল পাঠান না কেন, আপনার নাম, আপনার লোকেশন, এবং আপনি শুরুতেই উল্লেখ করবেন যে আপনি ঘটনাটা স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আমরা ঘটনাটা পড়ে শোনাই। এনিওয়েজ, আমরা ঘটনাটা শুরু করতে যাচ্ছি। আমাকে একজন ঘটনাটা পাঠিয়েছেন, তিনি লিখেছেন যে আজ আপনাদের আমার জীবনে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা বলবো, যে ঘটনার ফলে আমি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়েছিলাম যে টানা 1 বছর আমি সারাক্ষণ আতঙ্কের মাঝে থাকতাম। ঘটনাটি পাঠিয়েছেন রিমা আগারগা থেকে। আমরা সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। নাজিব ভাই, আশা করি ভালো আছেন। আমার ঘটনাটি সিলেক্ট হলে আমি খুব খুশি হব। আমি আগারগাঁওয়ের 9 নং রোডে 2015 সালে নির্মিত একটি 3তলা ফ্ল্যাটে থাকি। সঙ্গত কারণেই এক্সাক্ট লোকেশনটা আমি বলতে পারছি না। যাই হোক, ভাড়াটে পরিবর্তনের পর ফ্ল্যাটে প্রথম রাতেই অদ্ভুত ঘটনাটি ঘটেছিল আমার সাথে। তখন রাত প্রায় 11টা। আমি ল্যাপটপ নিয়ে আমার অফিসের কিছু পেন্ডিং কাজ করছিলাম। হঠাৎ আমার ল্যাম্পের বাতিটি ঝলমল করে নিভে যায়, কিন্তু কোনো বাতাস নেই। তবু হঠাৎ একটি ফিসফিস শব্দ শুনতে পাই আমি ভেবেছিলাম এটি হয়তো কোনো বৈদ্যুতিক সমস্যা। পরক্ষণে দেখতে পেলাম ঘরের প্রতিটি কোণে কেমন যেন অদ্ভুত ছায়া। চোখে অন্ধকার, কিন্তু সেই ছায়াটির কোনো মুখ নেই। ঘরের প্রতিটি আসবাব যেন হঠাৎ করে প্রাণ ফিরে পেয়েছে। আমি চিৎকার করতে চাই, কিন্তু গলা শুকিয়ে গেছে। চেয়ার নড়ছে, ডেস্কের ল্যাম্প হালকা কম্পন করছে, ফ্লোরে পায়ের ছাপ, কিন্তু আমি জানি এগুলো আমার নয়। জানালার কাঁচ ঠান্ডা, বাতাস নেই। আমি কোরান ধরলাম, ছায়া একদমই থামে না। ঘরের কোণগুলো আরো ভয়ঙ্কর মনে হচ্ছে। হঠাৎ লিফটের আওয়াজ, তবে লিফট তো ফ্ল্যাটের বাইরে। প্রতিটি শব্দ যেন ফিসফিস করছে আমার কানের সামনে। বলে রাখা ভালো, এই বাসাটিতে ওঠার আগে আমার প্রতিবেশীরা আমাকে বেশ কয়েকজনই বলেছিলেন কয়েক বছর আগে হঠাৎ একজন মহিলা রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন এই ফ্ল্যাটে। কেউ কেউ বলছে তার আত্মা এখনো ফ্ল্যাটে ঘুরে বেড়ায়।
আমি জানালার দিকে তাকাই। ছায়া ধীরে ধীরে কাছে আসে। প্রতিটি পদক্ষেপে হৃদয় জোরে জোরে ধুকছে। ড্রয়ারের মধ্যে একটি ছবি। হঠাৎ করে দেখি সেই অজানা চেহারা, অপরিচিত চোখ সবই যেন আমার দিকে তাকাচ্ছে। ল্যাম্পপোস্টের আলো পুরো ঘরকে ঢেকে রাখতে পারছে না। ছায়া ক্রমান্বয়ে আরো এগিয়ে আসছে। আমার বিছানার পাশের যে রকিং চেয়ারটি, হঠাৎ করে সেই চেয়ারটি ঘুরছে। মেঝেতে কেমন যেন ফিসফিস শব্দ। ল্যাম্প নিভে যায়। আমি ঘরে দৌড়াই। প্রতিটি পদক্ষেপে ভয় আরো বাড়ছে। ফিসফিস শব্দটি আরো বাড়ছে। ঘরে কোনো বাতাস নেই, তবুও কেমন যেন একটি কণ্ঠ, আমি তোমার সঙ্গে আছি। আমি জানালার বাইরে তাকাই। উপরের তলার দিকে হালকা আলো ঝলমল করছে, কিন্তু কেউ নেই। তবে কেমন যেন একটি ছায়া চোখে ভেসে ওঠে। রাত ক্রমেই গভীর হচ্ছে। প্রতিটি ফিসফিস শব্দ, প্রতিটি ছায়া আমাকে আতঙ্কিত করছে। হঠাৎ দরজায় কলিং বেলের আওয়াজ। আমি দৌড়ে দরজা খুলতে যাই। দরজা খুলে দেখি সেখানে কেউ নেই। প্রতিটি ঘরের কোণ যেন ভয় তৈরি করছে। সেই ছায়া ধীরে ধীরে লিভিং রুমের দিকে এগিয়ে যাচ্ছে। প্রতিটি নিঃশ্বাস ফিসফিস করছে। আমি জানি আর কখনো একা আমি এই ফ্ল্যাটে থাকতে পারবো না। কিন্তু সেই প্রতিটি রাত, প্রতিটি শব্দ, প্রতিটি ছায়া আমাকে ঘিরে রাখে। বাতি, ফিসফিস শব্দ, ধুলো, ছায়া সবই যেন বাস্তব সত্য মনে হচ্ছে। আমি শুধু ঘরের এই প্রান্ত থেকে ওই প্রান্ত দৌড়াচ্ছি, কিন্তু ছায়া কোনোভাবে আমাকে পিছু ছাড়ছে না। আমি চিৎকার করার চেষ্টা করছি, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। প্রতিটি পদক্ষেপে ভয় আরো বাড়ছে। হঠাৎ ল্যাম্পের আলো আবার ঝলমল করে উঠল। সেই ছায়াটা আমি আবার দেখতে পেলাম। তার চোখে অন্ধকার এবং কোনো মুখ নেই। এবার আমি আবার চিৎকার করতে গেলাম, কিন্তু আমার গলা ক্রমেই শুকিয়ে আসছে। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি শব্দ আমাকে কেঁপে ওঠার মতো ভয় দেখাচ্ছে। আমি জানি সেই রাতের পর আমি আসলেই কখনো একা এই ফ্ল্যাটে থাকতে পারবো না। প্রতিটি রাত, প্রতিটি ছায়া যেন আমাকে ঘিরে ধরে রেখেছে। ফ্ল্যাটের বাতি, ফিসফিস শব্দ যেন বারবার আমাকে ভয়ের কথাটি স্মরণ করিয়ে দিচ্ছে। আমি কণ্ঠ শোনার চেষ্টা করি, তবে শুধু ফিসফিস শব্দ। আমি জানি পরের দিনও হয়তো মনে হবে এই ছায়া আমার সঙ্গে রয়েছে। আর এটা ভাবতে ভাবতে হঠাৎ আমি অজ্ঞান হয়ে যাই। এরপর কি হয়েছিল সত্যি আমার জানা নেই। পরদিন সকালে যখন বাড়িওয়ালা আমার সেই ফ্ল্যাটে এলেন, আমার হঠাৎ করে তার কাছ থেকে আমি শুনতে পেলাম আমাকে তারা মেঝেতে পড়ে থাকতে দেখেছি। এরপর আমার হাজব্যান্ড এবং আমার ছোট ভাই আমার এলাকার মৌলভী সাহেবকে দিয়ে আমাকে বেশ কয়েকবার ঝাড়ফুঁকের ব্যবস্থা করেন। কিন্তু অদ্ভুত হলেও সত্যি যে আসলে পুরো একটি বছর আমি অনেক সাফার করেছি। কোনো চিকিৎসা, কোনো ঝাড়ফুঁকে কাজ হয়নি। এখনো মাঝে মাঝে একা ঘুমানোর সময় হঠাৎ করে আমার চোখের সামনে সেই ছায়াটি ভেসে ওঠে। নাজিব ভাইয়া, এই ছিল আমার ঘটনা। ঘটনাটি পড়ে শোনালে খুবই কৃতজ্ঞ থাকবো। অসাধারণ একটি ঘটনা, আমার খুবই ভালো লেগেছে। এবং আপনারাও যারা এ ধরনের ঘটনা আমাদেরকে পাঠাতে চান, তাদেরকে ইমেল অ্যাড্রেসটি আবার জানিয়ে দিই। আমাদের হরর নাইটের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে horrornight731@gmail.com। সুতরাং বুঝতেই পারছেন যে এখানে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস সহ আপনাদের নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনাদের ঘটনা পাঠাতে পারেন। এবং অবশ্যই অবশ্যই আপনি জানাবেন আপনি স্টুডিওতে এসে সেই ঘটনা শেয়ার করতে চান কিনা, নাকি আপনি চান যে আমি আপনার ঘটনাটি পড়ে শোনাই, সেটা অবশ্যই লিখে জানাবেন। এবং সেই সাথে আরেকটা জিনিস বলবো, যে সেটা হচ্ছে যে অবশ্যই অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আপনার জীবনের সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো। আচ্ছা, আমাকে অনেকে SMS করেছেন। আফরিন লিখেছেন খুলনা থেকে, নাজিব ভাই উই লাভ হরর নাইট, থ্যাংক ইউ সো মাচ। দিনাজপুর থেকে আমাকে পরশ SMS করেছেন এবং তিনি এবং তার কাজিন শিমুল, সাদিক, সাম্য, অর্ণব এদেরকে নিয়ে হরর নাইট এনজয় করছেন, থ্যাংক ইউ সো মাচ। এছাড়াও আমাকে কাচ্চা ভূত SMS করেছেন বনশ্রী থেকে। জাকারিয়া লিখেছেন হোস্টেলের রুমমেটরা লাইট অফ করে হরর নাইট শোনার জন্য রেডি হচ্ছি, আশা করি আজকে উপভোগ করব। হ্যাঁ, ডেফিনেটলি উপভোগ করবেন। তন্ময় লিখেছেন যে এনজয় করছি আজকের শো,
থ্যাংক ইউ সো মাচ। সুজা আমাকে এসএমএস করেছেন, এছাড়াও এসএমএস করেছেন আমাকে মাকসুদুর, হরনেট সম্পর্কে লিখেছেন তিনি। এছাড়াও আমাকে খুলনা থেকে আবারও পরশ এসএমএস করেছেন, নূর এসএমএস করেছেন আমাকে রিফা, এসএমএস করেছেন আমাকে আসফার দ্য বস গাজীপুর থেকে, এবং আরও অনেকেই। যারা এখন এসএমএস পাঠাতে চান এবং এসএমএস পাঠাতে পারছেন না, তাদেরকে বলবো আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন HN স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, এবং স্পেস দিয়ে আপনার এসএমএসটি লিখে পাঠিয়ে দিন 019985061004 এই নাম্বারে। এনিওয়েজ, আমরা আরেকটি ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি পাঠিয়েছেন মাহমুদ গুলশান থেকে। নাজিব ভাই, আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। প্লিজ আমার ঘটনাটি পড়ে শোনাবেন। আমি গুলশান 2-এর 21 নম্বর রোডে এক বন্ধুদের সঙ্গে রাতের সময়ে হেঁটে যাচ্ছিলাম। রাস্তাটি 2010 সালে পুনর্নির্মাণ হলেও রাস্তার পাশে একটি বিল্ডিং আজও পরিত্যক্ত। স্থানীয়রা বলেন রাত 11টার পর কেউ নাকি এই রোডে একা হেঁটে যেতে পারেন না। তখন সময় ছিল রাত 11:45। রাস্তাটি ছিল একেবারেই খালি, বাতি জ্বলছে, তবে কিছুক্ষণ পর হঠাৎ ঝলমল করে বাতিটি নিভে যায়। বাতাস নেই, তবুও হালকা কেমন যেন অদ্ভুত রকমের শব্দ। প্রতিটি পদক্ষেপে পাথর খসখস করছে। আমি এবং বন্ধুরা একে অপরের দিকে তাকাই, কেউ কিছু বলতে পারছে না। রাস্তায় অদ্ভুত ছায়া, পাশের পরিত্যক্ত ঘরের জানালা ভেঙে কেমন যেন একটু অদ্ভুত শব্দ আমাদের কানে এসে পৌঁছল, কিন্তু সেখানে কোনো আলো নেই, কিন্তু ছায়া যেন আমাদের দিকে এগোচ্ছে। হঠাৎ আমি পেছন ফিরে তাকাই, রাস্তা খালি, তবে পায়ের শব্দ আমাদের সঙ্গে মেলে। আমার বন্ধুরা আতঙ্কিত হয়ে যায়। আমি বলি হয়তো কুকুর, তবে আমার কণ্ঠও কাঁপছে। রাস্তার পাশের গাছগুলো হালকা দোলাচ্ছে, তবে বাতাস নেই। প্রতিটি ফিসফিস শব্দ আমাদের ভয় দেখাচ্ছে। একটি পরিত্যক্ত গাড়ির ভেতর অদ্ভুত এক আলো কেমন যেন ঝলমল করে যাচ্ছে। আমি কাছে গিয়ে দেখি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। হঠাৎ রাস্তার পাশে অদ্ভুত এক চিহ্ন। এই চিহ্ন হঠাৎ করে কোথা থেকে এলো? কিছুক্ষণ আগেও আমরা এই চিহ্ন দেখতে পাইনি। আমি জানি কেউ বা কিছু আমাদের পিছু করছে। আমাদের প্রতিটি নিঃশ্বাস আমাদেরকে ভয় দেখাচ্ছে। তখন গভীর রাত, প্রতিটি গাছ, প্রতিটি লাইট, প্রতিটি কোণ আমাদেরকে আতঙ্কিত করছে। আমি আমার বন্ধুদের দিকে তাকাই, তাদের চোখেও ভয়। আমরা একে অপরকে শক্ত করে ধরে রাখি। হঠাৎ আমাদের চোখে পড়ল রাস্তার উপর একটি পুরনো ক্যান্টিন। ভিতরে হালকা আলো, কিন্তু ভিতরে কেউ নেই। আমি জানি আর কোনো স্থান হয়তো নিরাপদ নয় আমাদের আশেপাশে। প্রতিটি শব্দ, প্রতিটি ছায়া আমাদেরকে ঘিরে রেখেছে। হঠাৎ দূর থেকে একটি চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। আমাদের হৃদয় জোরে জোরে ধুকছে। আমরা দৌড়াচ্ছি যত জোরে সম্ভব হচ্ছে, তবে রাস্তা এতটাই দীর্ঘ মনে হচ্ছে যেমন এই রাস্তা শেষ হওয়ার নয়। একটি ট্রাফিক লাইট ঝলমল করছে। নিভু নিভু আলোয় ধীরে ধীরে মনে হচ্ছে কোনো একটি ছায়া বা কোনো একটির অস্তিত্ব আমাদের সামনে আসছে। রাস্তার ধুলোর ওপর ফুটপ্রিন্ট আরও পরিষ্কার হচ্ছে। আমরা এগোই, তবে প্রতিটি পদক্ষেপে ভয় আরও বাড়ছে। আমি জানি আর কখনো এই রাস্তায় একা এভাবে চলবো না। রাস্তার বালিতে পানি জমে আছে। প্রতিফলিত আলোতে ছায়া আরও ভয়ঙ্কর মনে হচ্ছে। আমি বলি আমরা তাড়াতাড়ি বের হই, তবে পায়ের আওয়াজ আরো কাছে এগিয়ে আসছে। আমি জানি এই অভিজ্ঞতা আমি কখনোই ভুলব না। বাতাসের ঠান্ডা হাওয়া এবং ছায়া সবই যেন বাস্তব। হঠাৎ রাস্তার পাশের গাছের পাতা নড়ে উঠল, তবে বাতাস নেই। বাট সেই অবয়ব আমাদের দিকে তাকাচ্ছে। আমি জানি পেছনের দিকে তাকানো মানে আরো ভয়, তাই আমরা সামনে এগোই। প্রতিটি পথ, প্রতিটি রোডের লাইট আমাদেরকে ভয় দেখাচ্ছে। রাত শেষ, তবে সেই ছায়া এখন আমার মনে আছে। প্রতিটি শব্দ, প্রতিটি স্পন্দন যেন আমাদের কাঁপিয়ে তুলেছে। আমি জানি আর কখনো রাতে একা হাঁটবো না। প্রতিটি রাত এই ভয় আমাদেরকে মনে করিয়ে দেবে। এই রাতটি ছিল আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। পরক্ষণে আমরা তিনজন একসাথে চোখ বন্ধ করে দৌড় দিই।
যত জোরে পারি আমরা দৌড়ে পালাতে চাই। হঠাৎ কিছু দূর এগিয়ে যেতেই আমরা একটি গাড়ি এবং তার সামনে দেখতে পাই একজন ড্রাইভার সেই গাড়িটি ঠিক করতে যাচ্ছেন। তিনি আমাদের দেখে জিজ্ঞেস করলেন, আপনারা এত জোরে দৌড়াচ্ছেন কেন? তখন আমরা তাকে আমাদের সেই ঘটনাটি শেয়ার করলাম এবং সেই সহৃদয়বান ড্রাইভারটি আমাদেরকে উপকার করলেন, আমাদের বাসায় পৌঁছে দিলেন। নাজিব ভাই, এখনো যখন সেই রাস্তার পাশ দিয়ে আমি সন্ধ্যায় বা দিনের বেলাও হেঁটে যাই, এখন আমার ঠিক সেই রাতের কথা মনে পড়ে। এখনো আমার সেই রাতের কথা মনে হলে আমার গায়ের লোম শিহরে ওঠে। ধন্যবাদ। অনেক সুন্দর একটি ঘটনা, আমার খুব ভালো লেগেছে। আপনারা যারা এই ধরনের ঘটনা আমাদেরকে পাঠাতে চান তাদেরকে ইমেল অ্যাড্রেসটি আবার জানিয়ে দিই, horrornight731@gmail.com। এনিওয়েজ, আমরা এখন চলে যাব আরেকটি ঘটনায়। এই ঘটনাটি পাঠিয়েছেন সাইফুল, ধানমন্ডি থেকে। নাজিব ভাই, আমি জানি আপনি সবসময় ভালো থাকেন। ঘটনাটি পড়ে শোনালে খুব কৃতজ্ঞ থাকব। আমি ধানমন্ডির 27 নম্বর রোডে একটি পুরনো পরিত্যক্ত বাড়িতে একবার গিয়েছিলাম। বাড়িটি 1970 সালে নির্মিত। কয়েক বছর ধরে সেখানে কেউ থাকেনি। স্থানীয়দের মতে রাতের বেলা সেখানে কেউ একা ঢোকে না। তখন রাত প্রায় 12:30। হঠাৎ করে সেদিন লোডশেডিং হয়। আমি ফ্ল্যাশ লাইট নিয়ে বাড়িতে ঢুকি। বলে রাখা ভালো, আমার সবসময় এই ধরনের পুরনো বাড়ি, এই ধরনের পরিত্যক্ত জায়গা আমার এক্সপ্লোর করতে খুব ভালো লাগে। সঙ্গত কারণেই আমি এবং আমার একজন বন্ধু সেই বাড়িতে আমরা আমাদের ফোনের ফ্ল্যাশ লাইট অন করে আমরা সেই বাড়িতে ঢুকি। দরজা কাঠের চাবি ছাড়াই খোলা। দরজা ঘূর্ণন করার সময় হালকা খসখস শব্দ। প্রথম করিডোরেই ঢুকতেই ঠান্ডা বাতাস প্রবেশ করে। বাতাস নেই, তবু কেমন যেন একটি শব্দ। আমি ভাবি হয়তো হাওয়া। প্রতিটি ঘরের জানালা ভাঙা। ভাঙা কাচের উপর জমে থাকা ধুলো বাতাস যেন আকাশে উড়ে বেড়াচ্ছে। ফ্ল্যাশ লাইটের আলোতেই কেমন যেন একটি অদ্ভুত অবয়ব আমাদের চোখের সামনে নেচে বেড়াচ্ছে। আমি ঘরের এক কোণে দেখি অদ্ভুত এক দাগ, ধুলোর ওপর কেমন যেন ফুটপ্রিন্ট, কিন্তু কেউ প্রবেশ করেনি। আসলেই কেউ প্রবেশ করেনি। আমাদের প্রতিটি পদক্ষেপে কেমন যেন মনে হচ্ছে যে আমাদের চারপাশে কেউ একজন আমাদের সাথেই এগিয়ে যাচ্ছে। আমরা কোনো কিছুর এক্সিস্টেন্স আমরা ফিল করতে পারছি। আমি চিৎকার করতে যাচ্ছি, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। হঠাৎ এক অদ্ভুত কণ্ঠ আমরা শুনতে পেলাম। সে জিজ্ঞেস করলো, তুমি কে? আমি ফিরে তাকাই, কিন্তু খালি কাচের জানালা। দেয়ালের রংগুলো কেমন যেন ঝুলছে, ধুলো ঝরে নিচ্ছে, বাতি জ্বলছে এবং নিভে যাচ্ছে। হঠাৎ নিচতলার করিডোরের লাইট কেমন যেন ঝলমল করছে। আমি সেখানে দেখি ছায়া চলে যাচ্ছে, মুখ নেই, কেমন যেন অদ্ভুত কিম্ভাকার। আমি জানি এই বাড়িটি একদমই নিরাপদ নয়। আমার ঠিক সেই মুহূর্তে মনে হচ্ছিল যে আজ প্রাণ নিয়ে ফিরে যেতে পারলেই হয়। হঠাৎ খেয়াল করলাম একটি বড় হলরুমের ভিতরে পুরনো এক ছবির মুখটি অদ্ভুতভাবে বিকৃত, এবং ফ্ল্যাশ লাইট নেড়ে দেখলাম সেই ছবিটি আমার আরো কাছে এগিয়ে আসছে। মেঝেতে কেমন যেন গুরুম গুরুম শব্দ, এবং আমাদের পাশে পুরনো কিছু চেয়ার, সেই চেয়ারগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নড়ে বেড়াচ্ছে। আমি জানি কেউ বা কিছু আমাদের পেছনে। ঘরের প্রতিটি কোণ যেন মনে হচ্ছে জীবন্ত। প্রতিটি শব্দ আমাকে আতঙ্কিত করছে। হঠাৎ উপরের তলা থেকে চিৎকার। আমি লাফ দিয়ে ভীষণভাবে দৌড়াই। মেঝেতে অদ্ভুত দাগ। এই ফুটপ্রিন্টস তো আমার নয়। আমি জানি আর কখনো এই বাড়িতে আমি একা ঢুকবো না। আমি দৌড়ে পালাই, তবে ছায়া যেন আমার পিছু ছাড়ছে না। হঠাৎ লাইটটি পুরোপুরি নিভে যায় যখন আমি দরজার সামনে চলে আসি। আমি চিৎকার করি এবং হঠাৎ রাস্তার থেকে কিছু মানুষজন জড়ো হয়ে আমাকে সেখান থেকে ধরে নিয়ে যায়, এবং কিছুক্ষণ পর আমার গায়ে পানি ছিটিয়ে দেওয়ার পর আমার জ্ঞান ফিরে এবং আমি পুরো ঘটনা তাদের শেয়ার করি। এই ঘটনাটি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা।
অসংখ্য ধন্যবাদ আমার ঘটনাটি পড়ে শোনার জন্য। থ্যাংক ইউ সো মাচ ঘটনাটি পাঠানোর জন্য। আপনারাও যারা এ ধরনের ঘটনা পাঠাতে চান তাদেরকে ইমেল অ্যাড্রেসটি আবার জানিয়ে দিই, horrornight731@gmail.com। অলরাইট, আমরা আরেকটি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি পাঠিয়েছেন তানভীর, চট্টগ্রাম থেকে। নাজিব ভাই, আমি চট্টগ্রামের উত্তরায় অবস্থিত এক ছোট লেকের পাশে গিয়েছিলাম। স্থানীয় লেকটির নাম ছায়াময়ী লেক, কারণ সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত লেকের পানি অদ্ভুতভাবে অন্ধকার দেখায়। তখন রাত 1টা। আমি নৌকায় বসি, হঠাৎ কুয়াশার ভেতর দিয়ে হালকা ফিসফিস শব্দ ভেসে আসে। আমি মনে করি হয়তো বাতাসের কারণ। নৌকাটি ধীরে ধীরে লেকের গভীরে এগোচ্ছে। পানি শান্ত, কিন্তু অদ্ভুতভাবে হালকা কিছু ঢেউ আছে। হঠাৎ জলের নিচ থেকে একটি ছায়া উঠে আসে। আমি কেঁপে যাই। প্রতিটি ঢেউ যেন আমাকে টেনে নিয়ে যাচ্ছে। নৌকাটি আমার নিয়ন্ত্রণে নেই। বলে রাখা ভালো, আমাদের তখন ক্রিসমাসের ছুটি চলছিল এবং সেই সময় আমি এবং আমার একজন বন্ধু, আমরা একদিন প্ল্যান করি যে আমরা রাতের বেলায় সেই লেকটি দিয়ে আমরা নৌকা বেয়ে আমরা অনেক দূর এগিয়ে যাব এবং আমরা একটি নৌকার জার্নি আমরা এনজয় করব। যাই হোক, নৌকার পাশে একটি মাছের মতো অদ্ভুত একটু অবয়ব আমরা দেখতে পেলাম। আমি তাকাই, তবে কিছু নেই। বৃষ্টি শুরু, তবে বাতাস নেই। ছায়া ধীরে ধীরে কাছে আসে। নৌকার কাঠগুলো কেমন যেন কটকট আওয়াজ করছে। এই দৃশ্য দেখে আমি নৌকার মধ্যেই ছোটাছুটি শুরু করি, তবে প্রতিটি পদক্ষেপে জল মনে হচ্ছে আরো অদ্ভুতভাবে নড়ছে। হঠাৎ খেয়াল করি নৌকার নিচ থেকে একটি হাত বের হয়। আমি চিৎকার করে উঠি, আর এদিকে প্রতিটি ঢেউ যেন ফিসফিস শব্দ করে আমাকে কাঁপিয়ে তুলছিল। আমি নৌকার পাশের তীরে ঠেলা দিই, বাট সেই অবয়বটি এখনো যেন পিছু ছাড়ছে না। লেকের জল অন্ধকার, বাতাস নেই, তবুও কেমন যেন অদ্ভুত শব্দ। প্রতিটি পদক্ষেপে ভয় আরো বাড়ছে। আমরা দ্রুত নৌকাটি বেয়ে নিরাপদ কোনো তীরের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু কেন যেন পরক্ষণে মনে হচ্ছিল আর কোনো জায়গা নিরাপদ নয়। প্রতিটি ঢেউ আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আমরা নৌকার উপর কন্ট্রোলটি হারিয়ে ফেলছিলাম। হঠাৎ দেখতে পেলাম লেকের উপর হালকা আলো। আমি তাকাই, তবে কোনো নৌকা বা মানুষ নেই। হঠাৎ দেখতে পাই একটি অন্ধকারাচ্ছন্ন ছায়া। সে এক ভয়ঙ্কর দৃশ্য। আমরা কোনো রকমে আমাদের সেই লেকের পারে পৌঁছাই এবং আমরা অনেক জোরে দৌড় দিই। মনে হচ্ছিল লেক থেকে সেই ঢেউগুলো এখন আমাদের দিকে এগিয়ে আসছে। সেই রাতের অবয়ব, জলের আওয়াজ, অবয়ব, আকার সবে আমাকে আতঙ্কিত করেছে। আমি জানি পরের দিনও মনে হবে সেই ছায়া এখন আমার সঙ্গে আছে। প্রতিটি ঢেউ, প্রতিটি ফিসফিস শব্দ এবং প্রতিটি ছায়া আমাকে কাঁপিয়ে তুলেছিল। আমি জানি সেই রাতে লেকের পানি, সেই ছায়া, সেই বাতাস সবকিছু যেন এক ভয়ঙ্কর সত্তা তৈরি করে ফেলেছে। আমি দ্রুত লেক থেকে আমার বন্ধুকে নিয়ে আমাদের বাসায় চলে আসি, তবে সেই ভয় এখনো আমাকে তাড়া করে বেড়ায়। এখনো মাঝে মাঝে আমি ঘুমোলে আমি প্রায় স্বপ্নে দেখি সেই অবয়বটিকে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ঘটনাটি শেয়ার করার জন্য। আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে আপনি নিজেই চিন্তা করেন, আপনি রাতের বেলায় কিউরিওসিটি নিয়ে একটি লেকের উপর আপনি একা বা আপনার কোনো বন্ধুকে নিয়ে আপনি ঘুরতে গেলেন। হঠাৎ করে যদি ঠিক নৌকার নিচ থেকে একটি হাতকে আমরা দেখতে পাই, কতটা ভয়ঙ্কর হতে পারে সেই মুহূর্তে। আর খুব স্বাভাবিক, সেটা তো স্থল না, সেটা হচ্ছে লেকের জল। সো আমরা খুব স্বভাবতই সেই নৌকাটি বেয়ে বেয়ে আসলে আমাদের তীরে পৌঁছতে হবে। আর তখন যদি ঠিক এমনটা হয় যে নৌকার উপর আমরা কন্ট্রোলটি হারিয়ে ফেলি, তখন আপনিই ভাবেন ঠিক কেমন হবে সেই ভয়ঙ্কর মুহূর্ত। সো আপনার যদি এ ধরনের কোনো ঘটনা থেকে থাকে আপনার জীবনে, আপনি তাহলে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটা আমি আবার জানিয়ে দিই, horrornight731@gmail.com।
এর মধ্যে দেখতে পাচ্ছি আরও বেশ কিছু এসএমএস চলে এসছে। আমাকে রূপ সুনামগঞ্জ থেকে লিখেছেন যে তিনি হরর নাইট শুনছেন, এই মুহূর্তে সেটাই বলছেন। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন টিপু, তনি, ডক্টর জোহা হল থেকে, বিএল কলেজ থেকে, এবং আমাদেরকে এসএমএস করেছেন জয়া সিলেট থেকে। তিনি লিখেছেন বৃষ্টির মধ্যে বসে আছেন এবং গরম গরম ভূতের গল্প শুনছেন। থ্যাঙ্কস ফর বিং উইথ আস। তানভীর লিখেছেন কিশোরগঞ্জ থেকে যে তিনি হরর নাইট শুনছেন এবং এটা তার প্রথম এসএমএস। আর প্রথম এসএমএসটা আমি পড়ে শোনাই ফেললাম। বাহ, কি সৌভাগ্য আপনার এবং আমার। নাইম কাফরুল থেকে লিখেছেন ভাইয়া স্পেশাল হরর নাইট এপিসোডটি খুবই এনজয় করছি, থ্যাংক ইউ সো মাচ। আর আমরা প্রত্যেকবার যেটা চেষ্টা করি আসলে মানে এটা ডিপেন্ড করে আপনাদের উপর, কারণ আপনারাই ঘটনাগুলো পাঠান, কিন্তু আমাদের প্রতি মুহূর্তে চেষ্টা থাকে যে আগের এপিসোডের চাইতে নেক্সট এপিসোডটা যাতে আরও বেশি ভালো হয়। এর মানে হচ্ছে যে একটা এপিসোড ভালো হয়েছে বলে পরের এপিসোডটা খারাপ হবে এমন কোনো ইচ্ছাই নেই। সুতরাং আমরা সেজন্যই বারবার বলে থাকি যে আপনারা বেশি বেশি করে আপনাদের ঘটনাগুলোকে পাঠান এবং আসলেই নিশ্চিত না হয়ে মন গড়া কোনো কথা বা কোনো গল্প আমাদেরকে পাঠাবেন না প্লিজ। আর কোন ঘটনা সিলেক্ট হচ্ছে বা হচ্ছে না, আমি একটা ছোট এক্সাম্পল দিই। আপনাদের পাঠানো কোনো ঘটনা যদি সিলেক্টেড না হয়, সেই একই ঘটনা বারবার পাঠানোর দরকার নেই। আর যদি আপনি বলেন যে যে কোনো ধরনের ঘটনা সিলেক্টেড হয়, আপনাকে যদি আপনার ঘটনাটা অন্য কেউ আপনাকে শোনাতো, তাহলে আপনার ঘটনা শুনে সেটা আপনার ভালো লাগতো, তবে বুঝতেন যে ঘটনাটা আসলেই ভালো। আমি দেখতে পাচ্ছি এর মধ্যে আরও বেশ কিছু এসএমএস চলে এসেছে। আমাকে রূপ সুনামগঞ্জ থেকে লিখেছেন যে তিনি হরর নাইট শুনছেন, এই মুহূর্তে সেটাই বলছেন। এছাড়াও আমাকে এসএমএস করেছেন টিপু, তনি, ডক্টর জোহা বিএল কলেজ থেকে, এবং আমাদেরকে এসএমএস করেছেন জয়া সিলেট থেকে। বৃষ্টির মধ্যে বসে আছেন এবং গরম গরম ভূতের গল্প শুনছেন, থ্যাঙ্কস ফর বিং উইথ আস। তানবিল লিখেছেন কিশোরগঞ্জ থেকে যে তিনি হরর নাইট শুনছেন এবং এটা তার প্রথম এসএমএস। আর প্রথম এসএমএসটা আমি পড়ে ফেললাম। বাহ, কি সৌভাগ্য আপনার এবং আমার। নাইম কাফরুল থেকে লিখেছেন ভাইয়া স্পেশাল হরর নাইট এপিসোডটি আশা করি এনজয় করব। হ্যাঁ, সেটাই স্পেশাল এপিসোডটা আমরা সবাই ভালো করার চেষ্টা করছি অনেক বেশি, কারণ আমরা প্রত্যেকবার যেটা চেষ্টা করি আসলে মানে এটা আসলে ইট ডিপেন্ডস অন ইউ, কারণ আপনারা এই ঘটনাগুলোকে পাঠান এবং আমাদের প্রতি মুহূর্তেই চেষ্টা থাকে যে আগের এপিসোডের চেয়ে নেক্সট এপিসোডটা আরও বেশি ভালো করার। মানে একটা এপিসোড ভালো হয়েছে বলে পরের এপিসোডটা খারাপ হবে এরকম তো কোনো ইচ্ছাই নেই। সুতরাং আমরা সেজন্যই আপনাদেরকে বারবার বলি যে আপনারা বেশি বেশি করে আপনাদের ঘটনাগুলোকে পাঠান এবং আপনারা নিশ্চিত না হয়ে মন গড়া কোনো কিছু লিখে পাঠাবেন না প্লিজ। আর যে ঘটনা আসলে সিলেক্টেড হয়, অনেকেই মন খারাপ করেন এটা ভেবে যে আমি এত ঘটনা পাঠাচ্ছি, কোনো ঘটনা সিলেক্ট হচ্ছে না। কেন সিলেক্ট হচ্ছে না? একই ঘটনা বারবার পাঠানোর দরকার নেই। আর আপনি যদি বলেন যে যে কোনো ধরনের ঘটনাগুলো সিলেক্টেড হয়, আপনাকে যদি আপনার পাঠানো ঘটনাটি যদি কেউ আপনাকে শোনাতো, তাহলে যদি আপনার শুনে সেটা ভালো লাগতো, তাহলে বুঝবেন সেটা ভালো ঘটনা। আর যদি কেউ আপনাকে ঘটনাটি শোনানোর পর আপনার ঘটনাটি বিরক্ত লাগতো, তাহলে বুঝবেন সেটা ভালো ঘটনা নয়। এভাবে কিন্তু আপনি আপনার ঘটনাটা আপনার নিজের ঘটনাটিকে আপনি জাজ করতে পারেন। যাই হোক, অনেক পরামর্শ দিয়ে ফেললাম, পরামর্শ হয়তো কারোরই পছন্দ নয়, বাট তারপরও সবার সাথে নিজের অনুভূতিটাকে শেয়ার করলাম। বলে রাখি, আপনাদের অনেকেই যারা এখনও এসএমএস পাঠাতে চান এবং এসএমএস পাঠাতে পারছেন না, তাদেরকে বলবো আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন HN স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন এবং স্পেস দিয়ে আপনার এসএমএসটি লিখে পাঠিয়ে দিন 01998506104 এই নাম্বারে। অলরাইট, আমরা আরেকটি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি লিখেছেন আরিফ বনানী থেকে। নাজিব ভাই, আমি ঠিক বনানীর 14 নম্বর রোডের অবস্থিত একটি পুরনো হোস্টেলে থাকি। হোস্টেলটি বেশ পুরনো, আর এটা নিয়ে একটি গুঞ্জন রয়েছে যে রাত 12টার পর কেউ একা লবি বা করিডোরে থাকে না। তখন রাত প্রায় 11:20। আমি নিজের রুম থেকে বের হই, লবি খালি, কিন্তু হঠাৎ অদ্ভুত এক শব্দ। প্রথমে ভাবি হয়তো বাতাসের শব্দ, কিন্তু হঠাৎ দেখি লবিতে লাইটের আলোটি কেমন যেন নিভু নিভু করছে। কয়েক মিনিট পর সব লাইট নিভে যায়। আমি ল্যাপটপ নিয়ে করিডোরে নেমেছি। করিডোরের দেয়ালে অদ্ভুত রকমের একটি কোনো কিছু অস্তিত্ব আমার মনে হলো।
প্রতিটি পদক্ষেপে যেন চিৎকারের শব্দ। আমি দৌড়াই, কিন্তু প্রতিটি পদক্ষেপে কেমন যেন ইকোর মতো শব্দ ফিরে আসে। হঠাৎ শুনতে পাই জানালার কাঁচ ভাঙার শব্দ। আমি তাকাই, কিন্তু সেখানে কেউ নেই, কোনো বাতাস নেই, তবু কেমন যেন কাঁচ ভাঙার শব্দ। লবি থেকে বৃষ্টির পানি ঢুকছে, তবে লবির দরজা বন্ধ। প্রতিটি শব্দ যেন ভয় বাড়াচ্ছে। আমার কেন যেন মনে হচ্ছে কেউ বা কোনো কিছু আমাকে ঘিরে ধরেছে। হঠাৎ লবি থেকে অদ্ভুত একটি ঠান্ডা বাতাস প্রবেশ করে। একটি ওল্ড ফ্যাশন টেবিল নিজে নিজে কেমন যেন ভেঙে যাচ্ছে। আমি লিফটের দিকে তাকাই, লিফটের দরজা খোলা, কিন্তু লিফটে কেউ নেই। কিন্তু লিফট থেকে কেমন যেন একটু অদ্ভুত আওয়াজ বের হয়ে আসছে। আমি চিৎকার করছি, কিন্তু আমার কথা কেউ শুনতে পাচ্ছে না, এমনকি আমি নিজেও শুনতে পাচ্ছি না। লবি থেকে আমাদের হোস্টেলের ল্যাম্পপোস্টের আলোটি স্পষ্ট দেখা যাচ্ছে। হঠাৎ করে ঠিক অবয়ব, ঠিক সেই সাদা কাপড় পরা একটি স্তম্ভের মতো আমার দিকে এগিয়ে আসছে। অন্ধকারের মধ্যে সেটি দেখে আমি কাঁপছি। হঠাৎ দেখি মেঝেতে রক্তের দাগ, আর এদিকে আমি লাফ দিয়ে দৌড়াই। প্রতিটি সিঁড়ি যেন আমাকে আতঙ্কিত করছে, আর সেই রক্তের দাগ লবি থেকে চারপাশে ছড়িয়ে পড়ছে। প্রতিটি শব্দ যেন আমাকে ঘিরে ধরেছে। আমি যখনই জানালার দিকে তাকাই, বাইরে অন্ধকার, তবে লিফটের কাছে কেমন যেন অদ্ভুত রকমের সাদা রঙের কোনো কিছুর ছায়া প্রতিফলিত হচ্ছে। কোনোভাবেই সেই ছায়াটি থামছে না। লবি থেকে এদিকে টেবিলের ভাঙার শব্দ, জানালার কাঁচ ভাঙার শব্দ, সব কিছু মিলে আমাকে যেন মেরেই ফেলছিল। হঠাৎ দেখি লবি থেকে ল্যাপটপের স্ক্রিন জ্বলছে এবং সেই অবয়বটি ধীরে ধীরে পাশে আসছে। আমি জানি কেউ বা কোনো কিছু আমাকে পেছন থেকে টানছে। আমি দৌড়াই, তবে সেই ছায়াটি কোনোভাবে আমার পিছু ছাড়ছে না। প্রতিটি পদক্ষেপে আরো আরো ভয় বাড়ছে আমার। এরপর হঠাৎ করে সিঁড়িতে দৌড়ে পালানোর সময় আমি পড়ে যাই। তারপর আসলে আমার আর কিছু মনে নেই। পরদিন আমাদের হোস্টেল সুপার আমাকে জিজ্ঞেস করলে আমি সব ঘটনাটি শেয়ার করি। অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনাটি শেয়ার করার জন্য। আপনারাও যারা এই ধরনের ঘটনা আমাদেরকে পাঠাতে চান, তাদেরকে ইমেল অ্যাড্রেসটি আরেকবার জানিয়ে দিচ্ছি, horrornight731@gmail.com। আমরা এরপর চলে যাব আমাদের আরেকটি ঘটনাতে। এই ঘটনাটি লিখে পাঠিয়েছেন সুমন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আশা করি ঘটনাটি আপনাদের সবার খুব ভালো লাগবে। সো আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি আমাদের ঘটনায়। আসসালামু আলাইকুম নাজিব ভাই, আশা করি আপনি ভালো আছেন। আশা করি আপনি সবসময় ভালোর দলে থাকেন। আজ আমি আমার জীবনে ঘটে যাওয়া একটি অদ্ভুত ঘটনা শেয়ার করব। এটি আমার ইউনিভার্সিটি লাইফের ঘটনা এবং আমি খুব খুশি হব আপনি ঘটনাটি পড়ে শোনালে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরনো বিজ্ঞান ভবনের কাছে গিয়েছিলাম। রাতের পর সেখানে কোনো ছাত্র একা থাকে না, বিশেষ করে সেই পুরনো ল্যাব যা 1980 সালে তৈরি হয়েছিল। আমি এবং আমার কয়েকজন বন্ধু ল্যাবের বাইরে দাঁড়াই। জানালা ভাঙা, বাতি নিভে গেছে, কেমন যেন ধুলো জমে আছে। আমরা জাস্ট হেঁটে চলে যাওয়ার সময় কিছু একটার অস্তিত্ব অনুভব করতে পারলাম। কেমন যেন একটা অদ্ভুত শব্দ। পরক্ষণে আমরা দেখতে পেলাম ল্যাবের দরজাটি খোলা। কৌতূহলবশত আমরা ধীরে ধীরে ভিতরে ঢুকি, বাট প্রত্যেকটি পদক্ষেপে কেমন যেন অদ্ভুত রকমের একটি অনুভূতি আমাদেরকে তাড়া করে বেড়াচ্ছিল। প্রথমে ল্যাবরেটরিতে ঢোকার পরে অদ্ভুত এক কেমিক্যালের স্মেল পেলাম আমরা চেষ্টা করি নাক ঢাকতে, তবে গন্ধ যেন আরও তীব্রতর হচ্ছে। হঠাৎ ল্যাবের মধ্যবর্তী রুম থেকে দূরে কেমন যেন একটি অদ্ভুত আলো ঝলমল করে উঠল। আমরা তাকাই, কিন্তু সেখানে কেউ নেই। তখন আমার বন্ধু জিজ্ঞেস করে, কেউ আছেন? কে লাইট জ্বালাচ্ছেন ওখান থেকে? পরক্ষণই মনে হলো আমার বন্ধুর কথা বলার পর প্রতিটি আসবাবপত্র কেমন যেন শব্দ করছে। আমরা দেখতে পাই ঘরের ভিতর কোনো বাতাস নেই, কিন্তু ল্যাবরেটরির সেই টেস্ট টিউব এবং কিছু কেমিক্যাল ফ্লানেল টেবিল থেকে পড়ে ভেঙে যাচ্ছে। ফাইল, বালতি, চেয়ার সব কেমন যেন অদ্ভুতভাবে নড়াচড়া করছে। হঠাৎ সেই টেস্ট টিউবের ভেঙে পড়ায় আমরা সবাই চমকে উঠি।
ল্যাবের পাশে একটি পুরনো ড্রয়ার নিজে নিজে খুলে গেল। ভিতরে কিছু নেই, তবে মনে হচ্ছে কি যেন আমাদেরকে তাড়া করে বেড়াচ্ছে। আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু কোনো কিছুর অস্তিত্ব আমরা অনুভব করতে পারছি। আমরা ভয় পেয়ে ল্যাবের দ্বিতীয় তলার দিকে এগিয়ে যাই। আপনি বিশ্বাস করবেন না, সিঁড়ি দিয়ে ওঠার সময় আমাদের মনে হচ্ছে সিঁড়িটি নড়ছে এবং মেঝেতে কেমিক্যাল পড়ে যাচ্ছে। হঠাৎ ল্যাবের জানালা নিজে নিজে উঠছে। আমরা তাকাই, সেখানে কেউ নেই। ল্যাব সুপারের যে চেয়ারটি নিজে নিজে নড়ছে। ল্যাবের লাইট ঝলমল করছে এবং নিভে যাচ্ছে, আবার জ্বলছে। হঠাৎ ল্যাবের পরীক্ষাগার থেকে অদ্ভুত এক কণ্ঠ আমরা শুনতে পাই, চলে যাও। আমরা তাকাই, কিন্তু সেখানে কেউ নেই। এই শব্দটি শোনার পর থেকে আমরা সাথে সাথে দৌড়ে পালাই এবং দৌড়ে পালানোর সময় হঠাৎ করে আমরা ঠিক যেই দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করছিলাম সেই দরজাটি বন্ধ হয়ে যায়। তখন আমরা ঠিক বুঝে উঠতে পারছিলাম না এখন আমরা কি করব। পরক্ষণে আমাদের চোখে পড়ল পাশের ডান দিকে একটি জানালা, যেটি কিছুক্ষণ আগেই একা একাই ভেঙে গিয়েছিল। আমি এবং আমার বন্ধু খুব কষ্টে সেই জানালা দিকে বের হয়ে পালাই এবং সাথে সাথে এক দৌড়ে আমরা আমাদের হলে চলে যাই। ঘটনাটি আমরা শেয়ার করি আমাদের হলের বেশ কিছু রুমমেটদের সাথে। তারপর আমাদের হলের এক সিনিয়রদের কাছে যখন শেয়ার করলাম, তখন তাদের কাছ থেকে আমরা শুনতে পাই কোনো এক সময় সেই ল্যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো এক ছাত্র আত্মহত্যা করে এবং রহস্যজনক সেই মৃত্যুর পর সেই ল্যাবে এখনো প্রায় সে অদ্ভুত ঘটনা ঘটে। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ঘটনাটি শেয়ার করার জন্য। আমি দেখতে পাচ্ছি এর মধ্যে আমাদের কাছে বেশ কিছু SMS চলে এসেছে। আসলে আমাকে আপনাদের SMSই আমাদেরকে ইন্সপায়ার করে আমাদেরকে নতুন ঘটনাটা পড়ে শোনানোর জন্য। যাই হোক, আমাকে জামান SMS করেছেন, আমাদেরকে লিখেছেন দ্য বস গৌরীপুর ময়মনসিং থেকে, আমাদের শোটা অসাম লেগেছে তার কাছে, থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে ঐশী লিখেছেন যে নাজিব ভাইয়া এই ঘটনাটা আসলে অনেক ভয়ঙ্কর, থ্যাংক ইউ। সাদ্দাম লিখেছেন ভাই আমি হরর নাইট খুব এনজয় করছি, এবং আমাদেরকে SMS করেছেন রনি, এবং এছাড়াও আমাদেরকে SMS করেছেন নিক্সন ফ্রম সিলেট। লিখেছেন নাজিব ভাই কেমন আছেন, আমি সবসময় ভালো থাকি, এবং তিনি বলেছেন আজকের ঘটনাগুলো অসাধারণ হচ্ছে, থ্যাংক ইউ। আমাদের সঙ্গেই থাকুন, আরও দারুণ দারুণ সব ঘটনা উপর দিতে পারবো আশা করছি। যারা এখনও SMS পাঠাতে চান এবং SMS পাঠাতে পারছেন না, তাদেরকে বলবো আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন HN, SMS করুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন এবং স্পেস দিয়ে আপনার SMSটি লিখে পাঠিয়ে দিন 01998506104 এই নাম্বারে। আমি দেখতে পাচ্ছি আরও বেশ কিছু SMS চলে এসছে। তানজিলা লিখেছেন খালিশপুর থেকে যে ভাইয়া একা একা শুনছি, খুবই ভয় লাগছে কিন্তু মজাও পাচ্ছেন নিশ্চয়ই। তারেক লিখেছেন রাজশাহী ইউনিভার্সিটি থেকে, দারুণ হচ্ছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। মাহবুব লিখেছেন যে আজকের ইমেল এপিসোডটা খুবই ভালো ছিল, হ্যাঁ আমারও খুব চমৎকার লেগেছে, এবং আরও কিছু ইমেল রয়েছে, সেই ইমেলগুলো আশা করি ভালো লাগবে। সৈকত লিখেছেন তিনি খুবই এনজয় করছেন, খুব ভালো লাগছে, এবং তিনি বলছেন যে আজকে অল স্টোরি সবগুলো তার কাছে খুব রকিং লেগেছে, ধন্যবাদ। চিটাগাং থেকে আমাদেরকে লিখেছেন জান্নাত এবং আফরোজা, হরর নাইট শুনতে মজা লাগছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব দারুণ, থ্যাংক ইউ সো মাচ। যারা এখনও SMS পাঠাতে চান এবং SMS পাঠাতে পারছেন না, তাদেরকে বলবো আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন HN, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন এবং স্পেস দিয়ে আপনার SMSটি লিখে পাঠিয়ে দিন 01998506104 এই নাম্বারে। আমাদের হাতে সময় আজকে একেবারেই শেষ। লাস্টলি আমরা কিছু প্রাপ্তি স্বীকার করে নেই। খুকরাম আব্দুল খালিক আমাকে লিখেছেন ভাইয়া আমার কাছে অনেক স্টোরি আছে যার সবগুলো বাস্তব, এবং আমি আপনাকে যেটা বলবো এবং সবাইকেই বলছি, আমাদের ইমেল অ্যাড্রেস horrornight731@gmail.com, এখানে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার সেরা ঘটনাগুলোকে পাঠিয়ে দিন, এবং সেই সাথে আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে পারবেন কিনা সেটিও জানিয়ে দিন। অথবা আপনি যদি চান যে আপনার ঘটনাগুলোকে আমি পড়ে শোনাই, সেটা উল্লেখ করলে খুব ভালো হয়, তবে স্টুডিওতে আসাটা সবচাইতে বেশি ভালো হবে। আর রিধি আমাদেরকে লিখেছেন অর্পা, সামান্তা এবং তারা সবাই একসাথে ভূত হরর নাইট শুনছেন, ভালো লাগছে তাদের
অসংখ্য ধন্যবাদ। বাদল ধানমন্ডি থেকে লিখেছেন যে নাজিব ভাই আজকের হরর নাইট অনেক ভালো লেগেছে এবং সকল এপিসোডগুলো যেন এরকম ভালো হয় সেটাই তিনি জানিয়েছেন। এবং আজকে আমরা শেষ করব, আগামী সপ্তাহে ফিরবো হরর নাইটের নতুন এপিসোড নিয়ে। আমরা চাইবো যে আজকে যারা রাতের বেলায় হরর নাইট শুনছেন তাদের খুব ভালো ঘুম হোক, এবং অবশ্যই রাতের বেলায় ঘুম থেকে যদি হঠাৎ করে আপনি জেগে ওঠেন, ঠিক ওই রকমভাবে অলৌকিকভাবে যদি আপনি কোনো বাচ্চা দেখতে পান বা এক ধরনের কোনো রহস্যময় আলো জ্বলছে এরকম ধরনের কোনো ওড়না বা নেট টাইপের কোনো কিছু আপনার ঘরের মধ্য দিয়ে উড়ে বেড়াতে দেখতে পান, অথবা মাঝরাতে ঘুম ভেঙে এরকম কোনো পরিস্থিতির মুখোমুখি আপনি হন, একবার চিন্তা করে দেখুন পরিস্থিতি আসলে কেমন হতে পারে। আমি দোয়া করবো আপনাদের সাথে যাতে এরকম না হয়, সেই দোয়ায় থাকলো আপনাদের জন্য। অনেক ভালো যাক আপনার এই নতুন সপ্তাহটা, সেই আশা রাখি। আবারও আগামী হরর নাইটে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি হরর নাইটের সাথেই থাকুন। আজকের মতো এখানেই শেষ। গুড বাই।